দুর্গাপুরের সাংসদ শ্রী সৌমিত্র খা, সাংসদ অভিজিৎ দা আর বর্তমান দুর্গাপুর সাংগঠনিক জেলার 2019 সালে দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে লোকসভা নির্বাচনের প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের আবার 2026 বিধানসভা নির্বাচনের আগে ওই মাঠেই সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রের খবর, চলতি মাসের 18 তারিখ বিহারের মতিহারে সভা শেষ করে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর সেখান থেকে দুর্গাপুরের ইস্পাতনগরীর নেহেরু স্টেডিয়ামের সভায় যোগ দেবেন। ইতিমধ্যেই চূড়ান্ত তৎপরতা শুরু করেছে বঙ্গ বিজেপির নেতৃত্ব, প্রশাসনের তৎপরতাও তুঙ্গে। নেহেরু স্টেডিয়ামে চলছে রং সহ মাঠ সাজানোর কাজও। স্পেশাল প্রোটেকশন গ্রুপের এসপিজি তত্ত্বাবধানে তৈরি হচ্ছে সভাস্থলও। বেশ কিছু জেসিবি ক্রেনের সাহায্যে সভাস্থল তৈরি হচ্ছে। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের আগে প্রধানমন্ত্রীর এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বললেই মনে করছে ওয়াকিবহাল মহল। এরপর দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে তিনি 5,000 কোটি টাকার বেশি বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন, শিলান্যাস করবেন। ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে এনডিএ সরকার কেন্দ্রে চলেছে, এই সরকার কোন বিমাতৃসুলভ আচরণে বিশ্বাস করে না। কোন রাজ্য যদি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার করে সরাসরি একমাত্র কেন্দ্র বিরোধিতার পথ বেছে নেয়, বিভিন্ন সময় ব্যক্তিগত স্তরে যদি দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন, ভারত সরকার পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের স্বার্থে প্রত্যেক রাজ্য যাতে এই উন্নয়নের স্পর্শ পায় এবং একটা ইনক্লুসিভ গ্রোথের লক্ষ্যে আজকে কাজ চালিয়ে যাচ্ছে। আগামীকাল প্রধানমন্ত্রী 1950 কোটি টাকা ব্যয়ে সিটি গ্যাস প্রকল্পের উদ্বোধন করবেন। 130 কিলোমিটার পাইপলাইন ন্যাচারাল গ্যাসের জন্য, যা পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হুগলির মধ্যে দিয়ে যাবে। ডিবিসির রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশন, সেটা তিনি করবেন। ডিএসপির এফজিডি এই প্রকল্পেরও কালকে উদ্বোধন হবে। 1,950 কোটি টাকার বেশি অর্থের বরাদ্দ তেল ও গ্যাস পরিকাঠামো প্রধানমন্ত্রী বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ইপিসিএল এর সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের উদ্বোধন আগামীকাল। এই প্রকল্পের মাধ্যমে ঘরোয়া এবং বাণিজ্যিক শিল্প গ্রাহকদের সিএনজি সংযোগ প্রদান করা হবে। রিটেল আউটলেটে সিএনজি উপলব্ধ থাকবে এবং এই অঞ্চলে কর্মসংস্থানের এক বিপুল সুযোগ তৈরি হবে। প্রধানমন্ত্রী দুর্গাপুর হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত 132 কিলোমিটার দীর্ঘ অংশটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন, যা প্রধানমন্ত্রীর ঊর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্ভুক্ত। জগদীশপুর হলদিয়া বোকারো ধামড়া পাইপলাইন প্রকল্পের অংশ। আনুমানিক 1,190 কোটি টাকার এই প্রকল্পটি পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া জেলার মধ্যে দিয়ে গিয়েছে। স্থানীয়দের জন্য এই পাইপলাইন নির্মাণকালে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থানের সৃষ্টি করেছে এবং লক্ষাধিক পরিবারকে প্রাকৃতিক গ্যাস সরবরাহের এটা সহযোগিতা করবে। পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনের লক্ষ্যে প্রধানমন্ত্রী দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশন এবং রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশনে পলু গ্যাস ডিজিটালাইজেশন এফজিডি সিস্টেম সংযোজনের প্রকল্পটিও জাতির উদ্দেশ্যে
উৎসর্গ করবেন, যার আনুমানিক ব্যয় ১,৪৫৭ কোটি টাকা। এটি এলাকার পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। রেল পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পুরুলিয়া কোটশিলা রেল লাইন দ্বিগুণপাড়ায় ৩৬ কিলোমিটার দীর্ঘ প্রকল্পটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন, যার ব্যয় ৩৯০ কোটি টাকা। এই প্রকল্পটি জামশেদপুর, বোকারো, ধানবাদের শিল্পাঞ্চলের সঙ্গে রাঁচি ও কলকাতার সংযোগকে উন্নত করবে, পণ্য পরিবহনের গতি বাড়াবে এবং শিল্প ব্যবসার ক্ষেত্রে লজিস্টিক্স যে সুবিধা দেবে। সেতু ভারতম প্রকল্পের অধীনে পশ্চিম বর্ধমানে তপসি ও পাণ্ডবেশ্বরে নির্মিত দুটো আরবি রোড ওভারব্রিজের উদ্বোধন প্রধানমন্ত্রী করবেন, যার মোট ব্যয় ৩৮০ কোটি টাকা। এই সেতুগুলি রেল লেভেল ক্রসিং এর দুর্ঘটনা রোধ এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সহায়তা করবেন। দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শিল্প ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। আমাদের রাজ্যে একটা বিতর্ক তৈরি হয়েছিল শিল্প বনাম কৃষি। অতীতের কোন মুখ্যমন্ত্রী বলেছিলেন কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলনটা পশ্চিমবঙ্গে তথাকথিত পরিবর্তনের অন্যতম নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছিল। সে সময় আমরা একটা মেরুকৃত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষের সামনে বলেছিলাম যে ৩ ফসলি জমি অধিগ্রহণের আমরা বিরোধী। নীতিগতভাবে আমরা তার পক্ষে নই। পশ্চিমবঙ্গে যদি শিল্প করতে হয় তাহলে সরকারের একটা নির্দিষ্ট জমি নীতি থাকার প্রয়োজন আছে। একটা কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি ছাড়া ভারতবর্ষের কোন শিল্পপতি পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবেন না। পশ্চিমবঙ্গের অধিকাংশ জমি চাষযোগ্য জমি, ৮২% জমির মালিক ছোট মালিক। এই ফ্র্যাগমেন্টেড ল্যান্ডের মধ্যে কোন শিল্পপতি যদি এসে বাড়ির দরজায় কড়া নেড়ে কারোর 10 কাঠা, কারোর 12 কাঠা, কারোর 1 বিঘা, কারোর 1.5 বিঘা জমিটা নিতে যায়, তাহলে শিল্প স্থাপন সম্ভব নয়। আমরা ৩ ফসলি জমি অধিগ্রহণের বিরোধী, কিন্তু একই সঙ্গে আমরা চাইছি যদি প্রয়োজন হয় জমি অধিগ্রহণ হবে এবং কৃষককে। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে প্রকাশ জাভড়েকরের নেতৃত্বে আমাদের প্রতিনিধি দল গিয়ে আমরা প্রস্তাব দিয়েছিলাম তাকে যে আপনার যদি 1000 একর জমির প্রয়োজন হয়, আপনি প্রয়োজনে 1100 একর জমি অধিগ্রহণ করুন এবং পুরো ল্যান্ড ডেভেলপ হয়ে যাবার পরে এই 100 একর যেটা অধিকৃত বেশি করা হলো সেটা জমির মালিকানার অনুপাতে আপনার ওই ডেভেলপ ল্যান্ডের কিছুটা তাদের মধ্যে, সেগুলো তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করুন। এতে সম্পূর্ণভাবেই কৃষকের সঙ্গে শিল্পের যোগাযোগ থাকবে। কৃষকের ইচ্ছার বিরুদ্ধে, কৃষকের সঙ্গে না নিয়ে সেখানে যারা ক্ষেত্রজুড় আছে তাদের স্বার্থকে সম্পূর্ণ অস্বীকার করে লাঙ্গলের জমিদার এই বক্তব্য যারা রেখেছিলেন, এই দাবির ভিত্তিতে যারা দীর্ঘদিন আন্দোলন করেছেন, সেই আন্দোলনকে এবং সেই বক্তব্যকে, সেই অবস্থানকে মর্যাদা দিয়ে পশ্চিমবঙ্গে যে বিপুল শিল্প সম্ভাবনা আছে সেটাকে আমরা বাস্তবায়িত করতে চাই। একটা সময় হাওড়াকে বলা হতো সেফিল্ড অফ ইন্ডিয়া। টাটার কারখানা আসবার সময় বহু মানুষ যারা পাঞ্জাবে চলে গেছেন, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় চলে গেছেন, ছোট ছোট যারা কারখানার মালিকানা করতেন সেখানে তাদের নিজের সেট আপ তৈরি করতে পেরেছিলেন। অনেক শিক্ষিত যুবক তারা নতুন করে পশ্চিমবঙ্গে ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু সিপিআইএম এর অদূরদর্শিতা এবং তৃণমূলের হঠকারী আন্দোলনের ফলে পশ্চিমবঙ্গে একটা শিল্প সম্ভাবনার মৃত্যু হয়েছিল। মানুষের কাছে বার্তা চলে গিয়েছিল যে ওয়েস্ট বেঙ্গল ইজ নো মোর ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট। এখানে আর যাই করা যাক, কোনো বিনিয়োগ করা সম্ভব নয়। আজকে পশ্চিমবঙ্গের যে করুণ অবস্থা দেখা দিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা ডিজিবিএস এর মঞ্চে থাকছেন, গত 9 বছরে তাদের ব্যালেন্স শিটটা দেখুন, তারা কোথায় বিনিয়োগ করেছেন।
যারা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে আজকে বক্তব্য রাখছেন, অতীতে তাদের মধ্যেই একজন শিল্পপতি ব্র্যান্ড বুদ্ধ শব্দটি উচ্চারণ করেছিলেন। আজকে তিনিও গত 8 বছর যাবৎ তার বিনিয়োগ করছেন উত্তরপ্রদেশে এবং উত্তরাখণ্ডে। বন্ধ হয়ে গেছে। ভারত সরকার তার সর্বশক্তি দিয়ে, ভারত সরকার বিনিয়োগের মধ্যে দিয়ে শিল্পগুলোকে বাঁচিয়ে রাখতে চাইছে, কিন্তু কোন জায়গায় রাজ্য সরকারের বিন্দুমাত্র কোনো সহযোগিতা নেই। 43টা রেলের প্রজেক্ট বন্ধ হয়ে গেছে শুধুমাত্র জমি অধিগ্রহণের জটিলতার কারণে। কলকাতায় মেট্রো রেলের সম্প্রসারণের কাজ আজকে চিংড়িহাটার কাছে গিয়ে থমকে গিয়েছে। সেখানকার সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে এতদিন পর্যন্ত ক্যালকাটা ট্রাফিক তারা নিজেদের মধ্যে সমন্বয় করে কাজটা শেষ করতে পারল না। দিকে দিকে বিনা বাধায় যে মানুষ শিল্প করবে, মুখ্যমন্ত্রী বলছেন আমি রেড ট্যাপিজম থেকে মুক্তি দিয়ে দিয়েছি পশ্চিমবঙ্গকে, আপনারা আসুন বিনিয়োগ করুন, কিন্তু কি করে বিনিয়োগ করবে? আজকে এই শিল্পনগরীতে বসে কোন নতুন শিল্পপতি বড় শিল্প এখানে নিয়ে এসেছেন? আজকে এরকম তো কোনো দৃষ্টান্ত নেই। আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে, আমাদের আনইন্টারাপ্টেড ওয়াটার সাপ্লাই আছে, আমাদের সারপ্লাস ইলেকট্রিসিটি আছে, আমাদের টাকা আছে, আমাদের মেধা আছে, আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের স্কিল লেবার আছে, আমাদের উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারপর পশ্চিমবঙ্গে কোনো ভারী শিল্প সম্ভাবনা অদূর ভবিষ্যতে মানুষ দেখতে পাচ্ছে না। রাজ্যের শিল্পপতিরা নির্বাচনের দিকে তাকিয়ে আছেন যে যেটুকু শিল্প এখানে হয়ে গেছে তা হয়ে গেছে, এরপরে যদি আবার এই সরকারটা ফিরে আসে তাহলে তারা সেটাও ধীরে ধীরে অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাবে। একটা উৎপাদনের দিক থেকে কিংবা বাণিজ্যের দিক থেকে যে কন্ট্রিবিউশন ছিল 27% বেশি, আজকে সেটা 8% এসে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের যে রোজগার, সে রোজগার জিএসটি যাকে উপভোক্তা রাজ্য হিসেবে আজকে আমরা বেঁচে আছি। আজকে গোটা পশ্চিমবঙ্গকে কার্যত একটা মজদুরের রাজ্য বলে সারা ভারতবর্ষের মানুষ চিনছে। 18,000 টাকা মাইনে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার চাকরি করছে। আপনি যদি অল্প লেখাপড়া জানেন তাহলে আপনি আইটি মজদুর, আর যদি লেখাপড়া কম জানেন তাহলে আপনি কোনো জায়গায় রাজমিস্ত্রি জোগাড়ে কিংবা গুরগাঁও এবং নয়ডা, দিল্লির উপকণ্ঠের কোনো কোনো জায়গায় চা জল দেবার কাজ করছে বাঙালিরা। এই বাঙালির পরিচয় আজকে মুখ্যমন্ত্রী আজকে সকলের সামনে তুলে ধরেছেন। আজকে এই দুর্গাপুরের হাত ধরেই নতুন করে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা তৈরি হতে পারে। এখানে রেডি ইনফ্রাস্ট্রাকচার আছে, শিল্পপতিরা এখানে আসতে চান, কিন্তু শিল্প স্থাপন করবার ক্ষেত্রে দুটো সব বড় অন্তরায় হলো, এক ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আর সেকেন্ড হলো জুডিশিয়ারি। রাজ্যের সমস্ত জেলা আদালতে, মহকুমায় যত আদালত আছে সেখানে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, ছোট ছোট কর্মীরা। আজকে বিচার চলছে, জমি সংক্রান্ত কোনো বিবাদ নিয়ে বা স্থানীয় কোনো সমস্যা নিয়ে কোনো শিল্পপতি বা কোনো ছোট ব্যবসায়ী এফআইআর করেছেন, আজকে বিচার চলাকালীন সেই ঘরের মধ্যে 100 জন লোক ঢুকে পড়ছে। এরপরে কি কেউ আশা করবে যে পশ্চিমবঙ্গে শিল্পায়ন সম্ভব? একটা সরকার যারা ক্ষমতায় এসেছিল শুধুমাত্র একটা স্লোগান, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। একটা সরকার যারা বলেছিল যে কৃষি আর শিল্প হাসি আর খুশি, দুই ভাই বোন, কত নতুন নতুন ছন্দবদ্ধতা। কিন্তু পরিশেষে আমরা কি দেখলাম, যে বাঙালি শিল্পপতিরা যারা এখান থেকে পুঁজি তৈরি করেছেন তারাও এখান থেকে তাদের ফ্যাক্টরি সরিয়ে নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। একটা সরকার চলেছে শুধুমাত্র আবগারি আর লটারির মধ্যে দিয়ে। এইভাবে নিয়োগ করছে ভালো, কখনো শুনি 1,80,00,000, কখনো 1,60,00,000, কখনো 2,20,00,000, আবার মানে 200 কোটি, 1,000 কোটি, এসব কতবার হিসাবে তো মেলাতে পারছে না। কে কি বলছে? আপনি বললেন রোহিঙ্গা মুক্ত ভোটার, একদম সোজা উত্তর একটাই, এই আমি এখন প্রশ্ন নেব না। কেন্দ্র সরকার বলেছে টাকা নাও হিসাব দাও, রাজ্য সরকার বলছে টাকা নেওয়া আমাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু টাকা দেওয়া হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে না, সেজন্য সম্ভব। আপনি বলছেন রোহিঙ্গা কলকাতা হাইকোর্টে আপনারা গিয়েছিলেন 21শে জুলাই উত্তরকন্যা অভিযোগ নিয়ে যুব মোর্চার তরফ থেকে,
আদালত আপনাদের যে আবেদন সেখানে সাড়া দিয়ে অনুমতি দিল। অন্যদিকে দাঁড়িয়ে তৃণমূলের 21শে জুলাই নিয়ে আদালতের পর্যবেক্ষণ যে তাহলে 21শে জুলাই সরকার স্টেট হলিডে ডিক্লেয়ার করে দিক বা পরবর্তী ক্ষেত্রে জানাতে হবে অন্য বিকল্প কি ব্যবস্থা করা যায় 21শে জুলাই তৃণমূল। দেখুন, আদালতের অবস্থানকে, আদালতের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে সরকার চলেছে, বিচার ব্যবস্থার প্রতি তাদের কোনো আস্থা নেই। পশ্চিমবঙ্গে জুডিশিয়াল অ্যাক্টিভিজম এস্টাবলিশ হয়ে গেছে। সরকার বা সরকারের প্রশাসনের প্রত্যেকটি পদক্ষেপই কোর্টে চ্যালেঞ্জ হচ্ছে এবং প্রতি ক্ষেত্রে আদালতের রায় সেটা সম্পূর্ণভাবে সরকারের বিরুদ্ধে যাচ্ছে। রাজ্যের বিরোধী রাজনৈতিক দলকে কোনো সভা করতে গেলে বিরোধী দলনেতা যিনি সংসদীয় গণতন্ত্রে যার জায়গা মুখ্যমন্ত্রীর পরে, তাকে একটা মিছিল করতে গেলে আজকে যদি হাইকোর্টের দরজায় যেতে হয়, সে রাজ্যে আর যাই হোক কোনো গণতান্ত্রিক ব্যবস্থা অবশিষ্ট আছে বলে আমার মনে হয় দেশের কোনো মানুষ বিশ্বাস করে না। 2018 সালে তখন গোটা দুর্গাপুর তথা রাজ্য জুড়ে একটা উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছিল, কিন্তু এবারে সেই উদ্দীপনা হাওয়া কেন? কোথায় এর খামতি রয়েছে আপনাদের? উদ্দীপনার হাওয়া এটা আপনি খুঁজে পেলেন তো আমার জানা নেই। কালকে জনপ্লাবন দেখবেন নেহেরু স্টেডিয়ামে, উচ্চ করলে মানুষ জায়গা দিতে পারবেন না। কত লক্ষ লোক হবে হিসেবে যাচ্ছে না। প্রধানমন্ত্রীর জনসংখ্যাকে কেন্দ্র করে উদ্দীপনা কি আছে সেটা কালকে সেটা আপনি দেখতে পাবেন। আর 2019-এর যে প্রসঙ্গ বলছেন যে ওনার থেকে দুর্গাপুরের মানুষ অনেক বেশি কিন্তু প্রত্যাশা করেছিলেন, এখনো তো উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যে চেষ্টাটা করে চলেছেন সেটা সম্পূর্ণভাবেই মানে একমাত্রিক, শুধুমাত্র কেন্দ্র সরকারের পক্ষ থেকে চলেছে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে যদি কেন্দ্র রাজ্য সুসম্পর্ক না থাকে, যদি সমন্বয়ের পরিবর্তে কেউ সংঘর্ষের পথ বেছে দেয়, তাহলে সে রাজ্যে কোনোদিন উন্নয়ন সম্ভব নয়। আপনি শুধু ত্রিপুরার দিকে তাকিয়ে দেখুন, পার্বত্য অঞ্চল ত্রিপুরা, আর যে ত্রিপুরা দীর্ঘদিন ধরে বামপন্থী এবং কংগ্রেসের দখলে ছিল, কেন্দ্রে তাদের সরকার ছিল, বিজেপির সরকার অতদিন নেই। আজকে সেখানে ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে ডাবল লাইন হয়েছে রেলের। আজকে ত্রিপুরায় যত ফ্লাইওভার হয়েছে, আসামে যত ফ্লাইওভার তৈরি হচ্ছে, গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে যে মানে কর্মযোগ্য চলেছে, পরিকাঠামোর সম্পূর্ণ পরিবর্তন চলেছে, তার ছিটে ফোটাও তো আপনি পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন না। যে রাস্তার উপর দিয়ে যাতায়াত করছেন এর মধ্যে তো মুখ্যমন্ত্রীর কোনো কন্ট্রিবিউশন নেই। মুখ্যমন্ত্রী রাস্তা তৈরি করবেন বলেছিলেন পথশ্রী, খোঁজ নিয়ে দেখুন তো একবার বর্ধমান জেলায় পথশ্রীর কাজ যে ঠিকাদাররা করেছিলেন তারা পেমেন্ট পেয়েছেন কিনা? যে পিচ দিয়েছিলেন, ইট দিয়েছিলেন, স্টোন চিপস দিয়েছিলেন, বালি দিয়েছিলেন, তারা কেউ পেমেন্ট পাচ্ছে না। আজকে পথশ্রীর কাজ বন্ধ হয়ে গেছে। এই সরকারটা বলছে খেলা এবং মেলার সরকার। এই সরকারকে মা কালী ছেড়ে দিয়েছে। বিশ্বাস করুন আমাদের কথা, মা কালী তার প্রতিবেশীকে বলে দিয়েছেন যে আমি পারবো না, আমার ক্ষমতার বাইরে। শেষ পর্যন্ত জগন্নাথ দেবকে ধরে এনেছেন এখানে প্রধানমন্ত্রী, মানে রবীন্দ্রনাথও চ্যালেঞ্জ, রবীন্দ্রনাথের বিশ্বভারতী এদের বিশ্ব বাংলা এখন সামনেই করে দিয়েছে। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, কথাঞ্জলি, রবীন্দ্রনাথও চ্যালেঞ্জ, এখন জগন্নাথের অথরিটিকে পর্যন্ত চ্যালেঞ্জ করছে। পুরী ধামকে চ্যালেঞ্জ করে এখন বলে দিয়েছে আমাদের এটাও ধাম। এখন ধামের ওই ধামকে সাক্ষী রেখেই এই নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের বিসর্জন দেবে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। রাত্রি 11:30টার সময় শুভেন্দু অধিকারীর কাছে আমি টেলিফোন করেন, নিশ্চিত যে যত যার যত বেশি রণহুঙ্কার গভীর রাতে তার তত কম। কোথায় যেতে চাই আমি জানি না, আমি বলছি যে যত বেশি হুমকি দিচ্ছেন দলের মধ্যে টিআরপি বাড়ানোর জন্য, তিনি তত বেশি বিজেপিকে ফোন করছেন। আর যারা এই ধরনের বাঙালি বিদ্বেষ তৈরি করছে, এবার যদি গুজরাটে কত লক্ষ বাঙালি এই মুহূর্তে কাজ করছে, কজন ফিরে এসেছে? উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য কত বাঙালি কাজ করে? হরিয়ানায় বাঙালি বিজেপি শাসিত রাজ্য কত বাঙালি কাজ করছে? বেঙ্গালুরুর দ্বিতীয় কথ্য ভাষা বাংলা, 14,60,000 ছেলে মেয়ে চাকরি করছে। আমাদের রাজ্যে শিক্ষিত তরুণ তরুণী, কারণ এ রাজ্যে তাদের চাকরি নেই। চাকরি থাকলে 16 থেকে 18,000 টাকা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারের বাইরে। তাহলে এই পরিস্থিতিতে যদি অন্য রাজ্য, তারা প্রাদেশিকতার দৃষ্টিতে তারা যদি প্রতিক্রিয়া
দেখায়, কিছুটা রেসিপ্রোকেট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তাহলে কি হবে বাঙালির ভবিষ্যৎ? 30 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক, আবার তৃণমূল বলছে না 30 লক্ষ, 40 লক্ষ না 20 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে। যে রাজ্যে মুখ্যমন্ত্রী বলছেন আমি কৃষকের রোজগারকে 3 গুণ করে দিয়েছি আর আমার স্টেট জিডিপি ন্যাশনাল জিডিপি থেকে বেশি, সে রাজ্য থেকে এত মানুষ বাংলার বাইরে যায় কেন? মুখ্যমন্ত্রী তো বলেছিলেন কোভিড এর পরে যে আর কেউ বাংলার বাইরে কাউকে যেতে হবে না, আমি সমস্ত মানুষের জন্য কাজের ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে কেন মুখ্যমন্ত্রী আজকে এদের ব্যবস্থা করেননি? তিনি উত্তর দিন এত মানুষ বাংলার বাইরে কি করছেন? যেখানেই কোনো নির্মীয়মান বাড়ি ভেঙে পড়েছে তার তলায় পাওয়া যাচ্ছে ওই মুর্শিদাবাদ কিংবা উত্তর 24 পরগনার কোনো সংখ্যালঘু শ্রমিককে। যেখানেই কোনো টানেলের মুখ বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ আটকা পড়া যাচ্ছে, ভেতরে অবশ্যই কোনো না কোনো বাঙালি আছে। তো এই ধরনের বিবৃতি আমার মনে হয় সচেতন মানুষ আর গ্রহণ করবে না। তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্যে কোনো প্রতিষ্ঠা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনমনে নেই। তৃণমূল যাচ্ছে, তৃণমূল যাবে, তৃণমূলের পরাজয় অবশ্যম্ভাবী, মানুষ তৃণমূলের বিষয়। সুবিধা আপনি বললেন যে এই রাজ্যকে ঘুরে দাঁড়াতে গেলে শিল্পই হচ্ছে আমাদের মূল ভিত্তি। আপনি বামপন্থীদের শেষ স্লোগানটাও তুলে ধরলেন, শিল্প আমাদের ভবিষ্যৎ, কৃষি আমাদের ভিত্তি। যাই হোক, আমি বামপন্থীদের একটি স্লোগানটাকে শুধুমাত্র আপনাদের সামনে রেখেছি যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এর অর্থ এই নয় যে আমি 3 ফসলি জমিকে অধিগ্রহণ করব, আমি কৃষকের ইচ্ছার বিরুদ্ধে তার ধানের গোলায় আগুন লাগাবো, আমি হাওয়াই চটি পড়া পুলিশ বলে নামিয়ে দিয়ে স্বতঃস্ফূর্ত কৃষকের আন্দোলনের ওপরে ঝাঁপিয়ে পড়বো। আমরা বলছি যে কৃষককে যদি তার জমি নেওয়া হয় অবশ্যই 3 ফসলি নয়, তাকে শিল্পের মালিকানা দেওয়া হবে, সেই শিল্পের অংশীদারিত্ব দিয়ে তাকে একটা শিল্প অঞ্চলে একটা ডেভেলপ ল্যান্ড দিয়ে আমরা পশ্চিমবঙ্গে শিল্পায়ন চাই। এবং এই মডেল বিভিন্ন রাজ্যে, শুধু বিজেপি শাসিত রাজ্যে নয়, কংগ্রেসও এই মডেল নিয়ে কাজ করেছে এবং তাতে তারা সাফল্য পেয়েছে। আজকে পশ্চিমবঙ্গে কেন বিনিয়োগ? আজকে এমএসএমই একবার শ্বেতপত্র প্রকাশ করে দেখান না মানুষ, এমএসএমই কে পশ্চিমবঙ্গ 1 নম্বরে। কি করে 1 নম্বরে হয় এমএসএমই তে? যেখানে কোনো ভারী শিল্প নেই সেখানে অ্যান্সিলারিজতে এমএসএমইতে 1 নম্বর কি করে? পানের দোকান, চায়ের দোকান থেকে শুরু করে সিঙ্গাড়া জিলিপি সমস্ত দোকানের তালিকায়। প্রশ্নটা দাদা ঠিক এখানে, অটল বিহারী বাজপেয়ী সরকারের সময় আপনাদের একটা মন্ত্রিত্বই তৈরি হয়েছিল আলাদা, ডিসইনভেস্টমেন্ট মিনিস্ট্রি, বিলগ্নীকরণ মন্ত্রক। সেই সময় দুর্গাপুরের এমএনসি সহ সমস্ত ভারী শিল্প বন্ধ হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তখন আপনাদের ক্যাবিনেটের একজন সদস্য ছিলেন, তিনি একটি ফ্যাক্স দেখিয়েছিলেন যে অটল বিহারী বাজপেয়ী এই ফ্যাক্স তাকে পাঠিয়েছেন, এমএনসি কারখানা খোলা হবে। তারপর আজও দুর্গাপুর সেই আশায় বসে আছে, এমএনসি খোলা হবে, ফার্টিলাইজার খোলা হবে। আপনি নিশ্চিন্ত থাকুন, 1 বছরের মধ্যে দুর্গাপুরের অন্য চেহারা আপনারা দেখতে পাবেন। দুর্গাপুরের কেন্দ্রীয় সরকার বিনিয়োগ বাড়াচ্ছে, যে কারখানা বন্ধ হয়ে গেছে সেটা আধুনিকীকরণের মধ্যে দিয়ে, কেন্দ্র রাজ্য সমন্বয়ের মধ্যে দিয়ে এখানে কারখানার পুনরুজ্জীবন হবে। পশ্চিমবঙ্গের শিল্পায়নের সূচনাই হবে দুর্গাপুর থেকে। এই দুর্গাপুরই পথ দেখাবে। পুরনো দুর্গাপুরের প্রাণের স্পন্দন ফিরিয়ে দেওয়ার দায়িত্ব বিজেপির এবং 2026 সালের সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে এই দুর্গাপুরের আবহাওয়া আপনি দেখবেন। আমি দলের পক্ষ থেকে আমার এটা আপনাদের রাজ্যে আসছেন, বাংলার মানুষ বারবার প্রত্যাখ্যান করছে, শুধু খালি হাতে আসছেন, বাংলায় বকেয়া নিয়ে আসুন, এটা কুণাল ঘোষ বলছেন। দেখুন, এই প্রশ্ন হতে হতে আমাদের মুখ্যমন্ত্রী চপ শিল্পের চপ খেয়ে কাগজও অন্য জায়গায় চলে গেছে, আবার রিসাইক্লিং এর জন্য। শিল্পায়নের কথা বলছেন এই রাজ্যে হবে, অথচ কেন্দ্রীয় সরকার 1000 কোটি টাকার একটা সম্পত্তির কারখানা এরোস্ক্যাপ নিগম লিমিটেড মাত্র 320 কোটি টাকায় বেচে দিল। যে সংস্থাটা আজ পর্যন্ত, শুরু থেকে আজ পর্যন্ত কোনোদিনও লস করেনি, এত বড় একটা সংস্থাকে বেচে দিল। দেখুন, সরকার কোনো ব্যবসা করবে না, সরকার ব্যবসা করবার মতো পরিবেশ সৃষ্টি করবে। শুধু জাতীয়করণের মধ্যে দিয়ে দীর্ঘদিন কোন সরকার একটা বিরাট অর্থনৈতিক চাপ নিতে পারবে না। আর একটা শিল্প বাস্তবে যেখানে দেখা যায়
বাইরের যে চেহারে ক্যালকুলেশন করা যায় 1000 কোটি, যখন সেই শিল্পের বিলগ্নীকরণ হয় তখন বিলগ্নীকরণের পরিমাপটাও অন্যভাবে হয়। যেটা হয়েছে সেটা টেন্ডারের মাধ্যমে হয়েছে, স্বচ্ছতার সঙ্গে হয়েছে, কোথাও কোনো দুর্নীতির অভিযোগ নেই এই সরকারের বিরুদ্ধে। তারপরেও আমি বলছি যে পশ্চিমবঙ্গে নতুন করে শিল্পায়ন সম্ভব, কিন্তু যদি কেউ মনে করে থাকেন যে কেন্দ্র সরকার এসে একটার পর একটা এখানে শিল্প তৈরি করে দেবে, সেটা তো সম্ভব নয়। কেন্দ্র সরকার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে। কেন্দ্র সরকারের কাছে যে কটা প্রকল্প আছে সেই প্রকল্পগুলোর উপরে যাতে বিনিয়োগ বাড়ানো যায়, পরিকাঠামোগত যদি উন্নয়ন হয়, গ্যাসের পাইপলাইন যাতে বসে, রেল কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে সেখানে যাতে আরোপি হয়, যোগাযোগ ব্যবস্থাকে আরো দৃঢ় করা যায়। পণ্য পরিবহন বলেছিলেন যে ভারতের রেল এখন আইসিইউতে চলে গেছে এবং আমি তাকে বার করে আনার চেষ্টা করছি। এটা নরেন্দ্র মোদীর শিলান্যাস, এটা নরেন্দ্র মোদীর গ্যারেন্টি, কাজ শেষ হবার গ্যারেন্টি। সারা ভারতবর্ষের মানুষ দেখতে পেয়েছেন যে আজকে একটা বিপরীত অবস্থার মধ্যে থেকে, বিপরীত অর্থনৈতিক অবস্থায় সারা পৃথিবীতে যখন একটা অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, কোভিড কালের পরেও কি করে একটা সরকার 56টার বেশি সামাজিক প্রকল্পকে বন্ধ না করে চালিয়ে যাচ্ছে, 80 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিচ্ছে। কি করে একটা সরকার কোভিডে শুধু নিজের দেশের মানুষকে 2বার করে ভ্যাকসিন দেয়নি, 82টা দেশকে কোভিডের সময় তাদের পাশে দাঁড়িয়েছে, তাদের সাহায্য করেছে। অধিকার আছে যে কোনো রাজ্যে বিনিয়োগ করা। আপনারা আপনাদের পছন্দ মতো রাজ্যে বিনিয়োগ করতে পারেন আপনার মুনাফার জন্য, আপনার উৎপাদনের সুবিধার জন্য, কিন্তু দয়া করে 1 বছর অপেক্ষা করুন। 1 বছর অপেক্ষা করুন। শিল্প বান্ধব পরিস্থিতি বিজেপি আপনাদের তৈরি করে দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তায়। দিকে তাকাই তাহলে যে ত্রিপুরা, যে আসাম, সেখানে উন্নয়নটার যে দৃশ্যমানতা, সেটা তো বাঙালিকে নতুন করে কোনো দিন বুঝিয়ে দিতে হবে না। এই সার্বিক ব্যর্থতা থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই তৃণমূল কংগ্রেস এখন বাঙালির আশ্রয় পৌঁছে গেছে। আমরা প্রথমে একজন ভারতীয়, তার পরে একজন বাঙালি, এই শিক্ষা তো দিয়েছেন বঙ্কিমচন্দ্র, এই শিক্ষা তো দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যে রাজনৈতিক দলের জন্ম দিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যে রাজনৈতিক দলকে লালন পালন করেছেন আচার্য দেবপ্রসাদ ঘোষ, যে বাংলার মাটিতে আমরা দাঁড়িয়ে আছি তার জন্য অবদান কাদের? শ্যামাপ্রসাদ মুখার্জি, এন.সি. চ্যাটার্জি, আশুতোষ লাহিড়ী, মেঘনাথ শাহ, রমেশচন্দ্র মজুমদার, যারা হিন্দু বাঙালিদের জন্য একটা সেপারেট হোমল্যান্ড তৈরি করেছেন, সেই পশ্চিমবঙ্গ আজকে একটা চরম একটা প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে পড়েছে। এই নির্বাচন হিন্দু বাঙালিদের অস্তিত্ব রক্ষার জন্য শেষ নির্বাচন। কেউ কি পুরুলিয়ায় যে সকালবেলা ওর বাড়িতে গিয়ে রামায়ণের উত্তরকাণ্ড সম্পর্কে প্রশ্ন করবে, জানতে চাইবে? কেউ কি তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে গিয়ে জানতে চাইবে যে কারবালা মাঠের যুদ্ধ সম্পর্কে বিবরণ দাও তুমি? আমাদের কাজ কি? রাজনৈতিক কর্মীর কাজ কি? মানুষের ব্যথা, মানুষের কথা, মানুষের অভাব অভিযোগগুলো শোনা এবং নিজের সীমিত রাজনৈতিক পরিসরের মধ্যে, ক্ষমতার মধ্যে আজকে সেটাকে অ্যাড্রেস করা। এখানে কেমন থাকে এই সরকার আমাদের ইন্টারনাল সিকিউরিটির সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলেছে। বলা হচ্ছে বাংলা ভাষায় কথা বললে আমাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন যে আমাকে গ্রেফতার করো, আমি ক্যাম্পে যাব, আমি গিয়ে সব জায়গায় বাংলায় কথা বলবো। আর আমরা বিজেপির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষের যেখানে যেখানে বাঙালি আছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর সামনে আমাদের একটা চ্যালেঞ্জ। আপনি উত্তরপ্রদেশের পিলিভিটে যান, আপনি মধ্যপ্রদেশের বেতুলে চলে যান, আপনি রায়পুরে যান, বিলাসপুরে যান, চিত্তরঞ্জন পার্কে যান, আপনি ভারতবর্ষের যে প্রান্তে আজকে বাঙালিরা আছেন, বাঙালি উদ্বাস্তুরা আছেন, অন্ধ্রপ্রদেশে চলে যান, উড়িষ্যার দণ্ডকারণ্যে চলে যান, একটা পঞ্চায়েতে প্রার্থী দিয়ে, একটা কর্পোরেশন মিউনিসিপ্যালিটির প্রার্থী দিয়ে জেতা তো অনেক দূরের কথা, বাঙালির সামনে দাঁড়িয়ে বাঙালি বলে ফুটছে, আপনি জমানত বাঁচিয়ে। পুলিশ 21শে জুন 2025 তাদের অ্যারেস্ট করেছে।
এবং তারা ইন্টারোগেশনের সময় স্বীকার করেছে যে তারা বাংলাদেশি, তারা ফেক আধার এবং ফেক ভোটার কার্ড নিয়ে তারা দিল্লিতে ঢুকেছিল। কিন্তু অনতিবিলম্বেই দেখা গেল তাদের কাছে বীরভূমের দুটো গ্রাম পঞ্চায়েত, পাইকার গ্রাম পঞ্চায়েত, মুরারুই গ্রাম পঞ্চায়েত, তারা এদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পর্যন্ত ইস্যু করে দিল। এদের ওই ডেটে যেটা ঘটনা ঘটছে জুন মাসে, আর জুলাই মাসে দেখা যাচ্ছে যে আজকে তাদের আমরা সেখান থেকে সার্টিফিকেট পেল। মে মাসের যে ঘটনা, মে মাসে যখন অভিযোগ হয়েছে, মে মাসের পরে আজকে বিভিন্ন পঞ্চায়েত আজকে তাদের সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে, বিভিন্নভাবে তাদের রেশন কার্ড পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছে। এই ঘটনা শুধু বীরভূমে নয়, এই ঘটনা উত্তরপ্রদেশে ঘটেছে, উত্তর 24 পরগনায় ঘটছে। এই একইভাবে ঘটনা চলেছে মুর্শিদাবাদের বিভিন্ন পঞ্চায়েতে। দক্ষিণ 24 পরগনার তৃণমূলের একজন সাংসদ, তিনি তার হতাশা প্রকাশ্যে ব্যক্ত করেছেন যে আমার কিছু করার নেই। সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার জোরে আজকে বাংলাদেশি, মুসলমান, অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা আজকে তারা তাদের অধিকারকে এখানে প্রতিষ্ঠিত করে ফেলেছে।